হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাম চালু হ্যায়। মুভিটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট মনোজ পাতিলের লাইফের উপর নির্মিত, আর লিড রোলে অভিনয় করেছেন রাজপাল ইয়াদব। এটা যেমন একটা সত্য অনুপ্রেরণামূলক গল্প, তেমনি বাবা মেয়ের ভালোবাসার গল্প বলা যেতে পারে। সহজ ভাষায় বললে মুভিটা একটা ইমোশনাল রোলার কোস্টার। সো সিট বেল্ট বেঁধে শান্ত হয়ে বসুন। শুরু করছি কাম চালু হ্যায় মুভির বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা জনব্যস্ত সাংলি শহর দেখি। একটা শান্ত নদীর ধারে মনোজ নামের একজন লোক বসে আছে। সাদা শার্ট প্যান্ট টুপি পরা লোকটা বসে তার অতীতের কথা ভাবছে। এখান থেকে মুভি ফ্ল্যাশব্যাকে চলে আসে। মনোজ তার মেয়ে গুড়িয়ার সাথে নদীর পাশে বসে গল্প করছে। গুড়িয়ার ভালো নাম আছে, কিন্তু সে আদর করে গুড়িয়া বলেই ডাকে। গুড়িয়া ক্রিকেট শিখে, তার ইচ্ছা সে অনেক বড় ক্রিকেটার হবে। মনোজ তাকে ফুল সাপোর্ট দেয়, তাই দুজনের মধ্যে ভাবটাও বেশি। গুড়িয়ার মায়ের সাথে ভাবটা একটু কম। মা সারাদিন তাকে পড়তে বলে, তাই তার ভালো লাগে না। গুড়িয়া মজা করে বলে তার বিয়ে হলে মনোজ যেন রাধাকে ডিভোর্স দিয়ে দেয়, এরপর মনোজকে গুড়িয়া নিজের কাছে এনে রাখবে। এসব বলে আর বাবা মেয়ে হাসিতে ফেটে পড়ে। অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে দুইজন বাসায় ফিরে। মনোজের ছোট সংসার, মানুষ বলতে সে, রাধা আর গুড়িয়া। অল্প স্বল্প অভাব থাকলেও সে এগুলো নিয়ে ভাবে না। তবে রাধা একটু খিটখিটে মেজাজের। বাবা মেয়ের এত উড়ো উড়ো স্বভাব তার ভালো লাগে না। সে সারাক্ষণ মনোজকে এসবের জন্য নানা কথা শোনায়, কিন্তু মনোজ সেগুলো গায়ে মাখে না। ভোরবেলা মনোজ গুড়িয়াকে প্র্যাকটিসে নিয়ে যায়। পুরোটা সময় সে মাঠে দাঁড়িয়ে গুড়িয়ার খেলা দেখে। গুড়িয়াও খুব মন দিয়ে প্র্যাকটিস করে। সে ছেলে বোলারদের ডেলিভারিও কনফিডেন্সের সাথে ফেস করে। গুড়িয়ার চেষ্টা দেখে কোচ অনেক খুশি। সামনে তাকে জেলা পর্যায়ে পাঠানো হবে, এটা শুনে তো বাবা মেয়ে অনেক খুশি হয়। হাসাহাসি করতে করতে দুজন বাড়ির পথ ধরে, কিন্তু কাছাকাছি এসে স্কুটিটা অফ হয়ে যায়, ফলে তাদের বাড়ি ফিরতে দেরি হয়। এজন্য রাধা অনেক রাগ করে। এখন গুড়িয়ার স্কুলে যাবার সময়, কিন্তু মনোজ দেরি করে ফেলেছে। রাধা আবারও বলে পড়ালেখায় ফোকাস দিতে, এসব খেলাধুলা করা থেকে পড়াশোনা বেশি দরকার। মেয়েকে ড্রপ করে মনোজ নিজের কাজে যায়। সে ছোট একটা ক্যাফের ম্যানেজার। ক্যাফেতে এসে জামা চেঞ্জ করে সে কাজে লেগে পড়ে। আরেকদিকে রাধা মেয়েকে স্কুলে দিয়ে আসে। সারা রাস্তায় সে খিটখিট করে। গুড়িয়ার এগুলো শুনতে খুব মজা লাগে। গুড়িয়া কিন্তু পড়ালেখাতেও খুব ভালো। সে টিচারের সব প্রশ্নের কারেক্ট অ্যান্সার দেয়। তার মা যেরকম মনে করে সে ওই রকম না। সে পড়াশোনায় খুব মনোযোগ দিয়েই করে, কিন্তু সে তার মাকে এগুলো বলে না। মার সাথে শুধু বাচ্চামির ঘটনাগুলোই শেয়ার করে, যেমন আজকে কার জন্মদিন ছিল, ক্লাসে কি কি দুষ্টুমি করেছে এসব। তারা যে রাস্তা দিয়ে ফিরে সেখানে অনেক বড় বড় গর্ত। হাঁটার সময় একটা স্কুটির কারণে তাদের গায়ে কাদার ছিটা লাগে। তখন রাধা অনেক রেগে যায়, লোকটাকে ইচ্ছে মতো বকাঝকা করে, আর গুড়িয়া এসব শুনে খিলখিলিয়ে হাসে। এরপর আমরা মনোজকে দেখি। সে পার্সোনাল লাইফে খুব ফানি হলেও কাজের ক্ষেত্রে সিরিয়াস। কাস্টমারদের সে খুব ভালোভাবে আপ্যায়ন করে। রাতে সব হিসাব মিলিয়ে বাসায় ফিরে মনোজ। রাধা ঘুমিয়ে পড়েছে, কিন্তু বাবা মায়ের গল্প এখনো শেষ হয়নি। দুজন একসাথে বসে চাঁদ দেখে। গুড়িয়া জিজ্ঞেস করে, চাঁদের গায়ে কালো দাগগুলো কি? মনোজ উত্তর দিতে পারে না। পড়াশোনার দৌড় খুব বেশি না তার। গুড়িয়া মনে করে সেগুলো হয়তো চাঁদের গর্ত। পৃথিবীর রাস্তায় যেমন গর্ত থাকে সেরকম। আর সেখানে তো কোনো সরকার নেই যে এগুলো ঠিক করবে। আর সরকার থাকলেও কি, সরকার তো কথাই শুনে না। এসব বলে বাবা মেয়ে খুব হাসাহাসি করে। পরদিন মনোজ বেতনের কিছু টাকা অ্যাডভান্স নেয়। গুড়িয়ার স্কুল ফিস এখনো দেওয়া হয়নি। মনোজ এত অভাবের মাঝেও খুব হাসি খুশি থাকে, আর এই খুশির উৎস হলো গুড়িয়া। সে অভাবটা কখনো গুড়িয়াকে বুঝতেও দেয় না। গুড়িয়া ভালো প্র্যাকটিস করলে একটার জায়গায় 2টা চকলেট কিনে দেয়, কিন্তু নিজের জন্য নতুন একটা স্কুটি কিনে না। মাঝে মধ্যে সে গুড়িয়াকে নিয়ে ঘুরতেও যায়। জীবনে অনেক সফল হলেও ভালো মানুষ হতে না পারলে কোনো দাম নেই। গুড়িয়া বাবার মুখে এসব কথা শুনতে খুব পছন্দ করে। নেক্সট প্র্যাকটিসেও গুড়িয়া ভালো পারফর্ম করে। আরেকটু পারফেক্ট হলেই তাকে জেলা লেভেলে পাঠানো হবে। আজকেও মনোজের স্কুটি নষ্ট, তাই তাদের ফিরতে লেট হয়। রাধা এগিয়ে রাস্তার সামনে অপেক্ষা করে। রাধা খিটখিটে টাইপের হলেও পরিবারটাকে খুব আগলে রাখে। দেখা যায় মনোজ স্কুটি ঠেলে ঠেলে আনছে। গুড়িয়া মহা খুশিতে পিছে বসে আছে। আজকে সে ভালো খেলেছে, তাই সে বাবার কাছে আরেকটা চকলেট চায়। মনোজও এক বাক্যে রাজি, কিন্তু রাধার এমন বেপরোয়া খরচ পছন্দ না। সে মনোজকে নতুন স্কুটি কিনতে বলে, কিন্তু মনোজ এখন কিনবে না। সামনে গুড়িয়ার সিলেকশন হলে তাকে মুম্বাই নিয়ে যেতে হবে। পরদিন রাধা আর মনোজের মধ্যে ঝগড়া হয়। গুড়িয়া এসে দেখে কেউ কারোর সাথে কথা বলছে না। রাধা একটা মেকআপ কোর্স করতে চায়। তার সব ফ্রেন্ডরা কোর্সটা করছে, কিন্তু মনোজ করতে দিবে না। রাধা বলে কোর্সটা সে বাসায় বসেই করতে পারবে, তাকে বাহিরেও যেতে হবে না, কিন্তু মনোজ দিবেই না। কিন্তু গুড়িয়া মায়ের সাপোর্ট নেয়, তখন মনোজকেও রাজি হতে হয়। মনোজ গুড়িয়ার কথা ফেলতে পারে না। এভাবেই গুড়িয়া সবসময় বাবা মায়ের রাগ মিটিয়ে দেয়। কিছুদিন পরেই ছিল গুড়িয়ার জন্মদিন।
জন্মদিনে তারা খুব ঘোরাঘুরি করে। মনোজ ফ্যামিলির জন্য টাকা খরচ করতে দুইবার ভাবে না। সে গুড়িয়ার জন্মদিনে কেক কেটে সেলিব্রেট করে, তারপর পরিবার নিয়ে নৌকা ভ্রমণে যায়। মনোজ সাধ্যের মধ্যে সব উৎসব সেলিব্রেট করে। একদিন রাধা আর মনোজের গুড়িয়ার স্কুলে ডাক পড়ে। তারা তো খুব ভয়ে আছে, মনে করে গুড়িয়া হয়তো কোনো ভুল করে ফেলেছে, তাই রাধা টিচারের কথার আগেই সরি বলে ফেলে। কিন্তু ঘটনা এমন কিছুই না। গুড়িয়া পড়ালেখা, খেলাধুলা সবকিছু সমানভাবে করছে, তাই তাকে নিয়ে টিচাররাও অনেক প্রাউড। এগুলো বলতেই তিনি মনোজ আর রাধাকে ডেকেছেন। রাধাও এবার মেয়েকে নিয়ে অনেক খুশি। তার বাদর মেয়ের যে স্কুলে এত নাম সে তো জানতই না। বাহিরে এসে খুব জমিয়ে গল্প করে তিনজন। এরপর ওই মাহেন্দ্র খুন আসে। গুড়িয়ার ডিস্ট্রিক্ট লেভেলে সিলেকশন হয়েছে, এখন তাকে মুম্বাই নিয়ে যেতে হবে। তার আগে কিছু শপিং করতে হবে, তাই মনোজ ক্যাফে থেকে আগে বের হয়। মেয়েকে স্কুল থেকে পিক করে মার্কেটে যাবে। ফেরার সময় মনোজ ওই গর্তে স্কুটি নিয়ে উল্টে পড়ে। তার তো তেমন কিছুই হয় না, কিন্তু গুড়িয়ার মাথায় একটা পাথরের ওপর গিয়ে পড়ে। আবার তার মাথায় হেলমেটও ছিল না। বাচ্চা মেয়েটা সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। মনোজ দ্রুত মেয়েকে বুকে চেপে ধরে, তারপর তাকে কোলে করে হাসপাতালে আনে। খবর পেয়ে রাধাও হাসপাতালে আসে। ডাক্তাররা প্রচুর চেষ্টা করে তাকে বাঁচানোর, কিন্তু আনফর্চুনেটলি মেয়েটা মারা যায়। এই ধাক্কা দুইজনকেই পাথর বানিয়ে ফেলে। তাদের ছোট্ট সংসারে একটাই খুশি, একটাই আশার আলো, সেই আলোটাও আজ নিভে গিয়েছে। এটা মেনে নেয়া কি আর এতই সোজা? রাধা দ্রুত বাস্তবতায় ফিরে আসে। সে মেয়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু মনোজের চোখে পানি নেই। সে যেন এখনো কিছুই বুঝতে পারছে না। মেয়ের সৎকারের দিনও মনোজ কাঁদে না, বিরক্ত হয়ে লাশের পাশে বসে থাকে। সবাই উঠে দাঁড়ালে সেও উঠে দাঁড়ায়। রাধা একটু পর কান্না করতে করতে নুয়ে পড়ে, কিন্তু মনোজ ভাবলেশীন। একবারও বলছে না, এই আমার মেয়েকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ। যেরকমটা আমরা টিপিক্যাল মুভিতে দেখে থাকি। অ্যান্ড হ্যাটস অফ টু দ্য ফ্যান্টাস্টিক অ্যাক্টর রাজপাল ইয়াদব। এই অ্যাক্টিং মনে হয় না ওনার থেকে বেস্ট কেউ করতে পারবে। মনোজ পাথরের মতো চেহারা নিয়েই খাটিয়ে ধরে। সে এর আগেও কতবার গুড়িয়াকে কোলে নিয়েছে, তার তো কখনো এত ভারী লাগেনি। মনোজ এগুলোই ভাবতে ভাবতে হাঁটছে। মনোজ অনেকক্ষণ চিতার সামনে দাঁড়িয়ে থাকে, তারপর রেল স্টেশনে যায়। এখানেই গুড়িয়ার মুম্বাইয়ের ট্রেন আসার কথা। মনোজ বসে বসে গুড়িয়ার কথা ভাবে। গুড়িয়াকে নিয়ে সে কতবার এখানে এসেছে। তার চেহারা দেখলে মনে হবে কিছু একটা শুনছে, হয়তো মেয়ের পুরনো কথাগুলোই কানে ভাসছে তার। আর যেটার ভয় ছিল সেটাই হয়। পরদিন মনোজ পাগল হয়ে যায়। এখন সে গুড়িয়াকে দেখতেও পাচ্ছে। সে রাধাকে বলে গুড়িয়া পাশের রুমে ঘুমাচ্ছে। রাধা যেন তাকে না ডাকে। কালকে সকালে আবার প্র্যাকটিসে যেতে হবে তো। পরের দিন তাকে মুম্বাই যেতে হবে, তারপর গুড়িয়া ন্যাশনাল টিমে খেলবে। মনোজ গুড়িয়ার ব্যাটটাও ঠিক করে দেয়। রাধাকে বলে গুড়িয়াকে এখন থেকে 2টা করে ডিম দিতে। গুড়িয়ার মাসেল স্ট্রং করতে হবে তো। রাধাও বুঝতে পারে না সে কি করবে কি বলবে। এরপর মনোজের মনে হয় গুড়িয়া তার পাশেই বসে আছে। সে গুড়িয়ার সাথে কথা বলে। রাধা শুধু এসব দেখে আর কান্না করে। পরদিন মনোজ গুড়িয়াকে স্কুল থেকে আনতে চায়। জানতে পারে গুড়িয়া আজকে অ্যাবসেন্ট। সে পুরো স্কুলে গুড়িয়াকে খোঁজ করে। এরপর প্র্যাকটিস গ্রাউন্ডে যায়। গুড়িয়া সেখানেও নেই। ফেরার সময় গর্তটা দেখে তার সবকিছু মনে পড়ে। রিয়ালিটি বুঝতে পেরে মনোজ কান্নায় ভেঙে পড়ে। সে গর্তের পাশে শুয়ে বসে কান্নাকাটি করে। সে গর্তের ময়লা পানিতেও নিজের মেয়েকে খোঁজে, কিন্তু বেশিক্ষণ সে স্বাভাবিক থাকতে পারে না। আবার নতুন পাগলামি শুরু করে। সে পুলিশের কাছে গর্তের নামে রিপোর্ট লিখতে চায়। পুলিশ অফিসার তার দুঃখ বুঝতে পারে, তার সাথে খুব অমায়িক ব্যবহারও করে। তাকে পানি খেতে দেয়, কিন্তু গর্তের নামে তো আর রিপোর্ট লেখা যায় না। যাদের কারণে গর্ত হয়েছে তাদের নামে লেখা যেতে পারে। যদি মনোজ জেনে আসতে পারে তাদের নাম, তাহলে পুলিশ কিছু একটা করতে পারে। প্রথমে মনোজ কিছুক্ষণ চিন্তা করে রাস্তা কারা বানায়। এরপর সে রোড অথরিটির অফিসে যায়, কিন্তু সে অফিসারকে নাগালে পায় না। কখনো বলা হয় সে মিটিংয়ে আছে, আবার কখনো বলা হয় সে অফিসে আসেনি। কখনো কখনো তো মনোজকে নিজ থেকেই ফিরিয়ে দেওয়া হয়। মনোজ কিন্তু এসবের প্রতিবাদ করে না। সে বাহিরে বট গাছটার নিচে বসে থাকে। 4 মাস পর সে দেখা করার সুযোগ পায়। এবার রাধা তার সাথে এসেছে। অফিসার সাহেব গা বাঁচানোর কথা বলে। এই রাস্তা বানানোর সময় কন্ট্রাক্ট হয়েছে। যেই কন্ট্রাক্টর কাজটা পেয়েছিল সব দোষ নাকি তার। এখানে রোড অথরিটির কিছু করার নেই। মনোজ সহজ সরল মানুষ। গুড়িয়ার শোকে সে এখনো পাগল প্রায়। এমন লোকটিকেও কি সুন্দর বোকা বানিয়ে দিল সে। সবাই জানে কন্ট্রাক্টর পয়সাওয়ালা ধনী মানুষই হবে। তার সাথে মনোজের মতো লোকেরা পারবে না। মনোজের লোকটির কথা বিশ্বাস করে ফেলে। সে কন্ট্রাক্টরের ঠিকানা জানতে চায়। এটা ঠিক যে কন্ট্রাক্টরের দোষ আছে, কিন্তু তদারকির দায়িত্ব তো রোড অথরিটির। অফিসার লাস্টে বলে মনোজের ক্ষতিপূরণ লাগবে কিনা। মনোজ সাফ জানিয়ে দেয় তার কোনো টাকা পয়সা লাগবে না। এরপর মনোজ কন্ট্রাক্টরের বাড়ির সামনে যায়। তার বিশাল ছকছকা বাড়ি। রাস্তায় মনোজকে দেখে সে ভিখারি মনে করে, তাই তাকে কিছু টাকা দিতে উপরে ডাকে। মনোজ খুব শান্তভাবে উপরে উঠে, কিন্তু লোকটার সামনে গিয়ে সে আর শান্ত আর থাকতে পারে না।
লোকটার গলা চিপে তাকে মারতে শুরু করে। লোকটা ভয়ে চিৎকার করতে থাকে। এরপর তার বডিগার্ড মনোজকে বাহিরে ছুড়ে মারে। মনোজ তাকে চোর, বাটপাট, দেশদ্রোহী এসব বলে খুব গালাগাল করতে থাকে, কিন্তু এসব কথা তার গায়ে লাগে না। সরকারের টাকা মেরে সে এত বড় বাড়ি বানিয়েছে, এই কথা সে নিজের মুখেই স্বীকার করে। সবার কথা ভাবলে তো সে বাড়ি বানাতে পারত না। রাস্তায় তো কত মানুষই মারা যায়। সে এটাও বলে যে মনোজের দোষেই তার মেয়ে মরেছে। রাস্তার এত বড় গর্তটা মনোজের চোখে পড়েনি। রাস্তা দিয়ে তো আর কত মানুষ যায়, তাদের তো কিছু হয় না, গর্ত পাশ কাটিয়ে চলে গেলেই তো হয়। কন্ট্রাক্টর উপর থেকে এসব বলছে আর মনোজ নিচ থেকে গালাগাল দিচ্ছে। রাধা বুঝতে পারে এখানে থেকে কোনো লাভ নেই, তাই সে মনোজকে নিয়ে চলে আসে। রাধা ভাগ্যের লিখন মেনে নিয়েছে। সিস্টেমের বিপক্ষে গিয়ে কোনো কিছুই হবে না, তার মেয়ে তো আর ফিরে আসবে না। কিন্তু এসব করতে গিয়ে মনোজের কিছু হয়ে যেতে পারে। অনেক দৌড়াদৌড়ি হয়েছে গত 4 মাসে, কিন্তু কোনো লাভ হয়নি, হবেও না। এগুলোই সে মনোজকে বোঝায়, তাকে ফেট মেনে নিতে বলে, কিন্তু বিচার না পেলে মনোজ শান্ত হবে না। হঠাৎ তার মাথায় প্রতিশোধের ভূত চাপে। কন্ট্রাক্টরের সাথে সে তার ভাষাতেই কথা বলবে। সে একটা ছুরি নিয়ে কন্ট্রাক্টরকে মারতে যায়। দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। লোকটা তখন রুমে ঘুমাচ্ছে। মনোজ স্ট্যাব করতে দিবে এমন সময় একটা ছোট মেয়ে তাকে জড়িয়ে ধরে, আর ওই শব্দে কন্ট্রাক্টরের ঘুম ভেঙে যায়। এটা কন্ট্রাক্টরের একমাত্র মেয়ে সুইটি, বয়সে গুড়িয়ার সমানই হবে। তাকে দেখে মনোজের চোখের পানি চলে আসে। সে সুইটিকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। তাকে দেখে মনোজ প্রতিশোধের চিন্তা বাদ দেয়। সে নিজের মেয়েকে হারিয়েছে, এখন আরেকটা মেয়েকে কিভাবে বাবা হারা করতে পারে সে, তাই সে মাপ চেয়ে সেখান থেকে চলে আসে। মনোজ রিয়েলিটি মেনে নিয়েছে। সে মেয়ের শেষ চিহ্নটুকু নদীতে ভাসিয়ে দেয়। কিছুদিন পর আরেকটা মেয়ে এমন গর্তের কারণে মারা যায়। একদিন মনোজ কিছু বালু আর সিমেন্ট নিয়ে ওই গর্তের কাছে যায়। তারপর সে নিজে নিজেই সেটা ভরাট করে দেয়। কেউ তো করেনি, তাই এখন সে একা করছে। তবে এই একটা গর্ত ভরাট করেই কিন্তু মনোজ বসে থাকে না। সে শহরের অন্য গর্তগুলো ভরাট করতে শুরু করে। এরপর রাধাও তার সাথে যোগ দেয়। দুজন মিলে খুঁজে খুঁজে রাস্তা ভরাট করে। তার কাজ এখনও চলছে। এ কারণেই এই মুভির নাম কাম চালু হ্যায়। মুভির লাস্টে আমরা রিয়েল মনোজ পাতিলকে দেখি, যার সত্যি ঘটনার উপর বেস করে এই মুভিটি বানানো। মনোজ ওই দিনের পর কান্না করা ছেড়ে দিয়েছে। যেটা তার মেয়ের সাথে হয়েছে সেটা সে আর কারোর সাথে হতে দিবে না, তাই সে রাস্তার পথহোলগুলো ভরাট করছে। সে যতদিন বেঁচে থাকবে এটাই করবে। আর এখানেই এই সুন্দর মুভিটা শেষ হয়। মুভি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো সবার কাছে। ধন্যবাদ।